আপনার স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে, কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট, সে আপনার সন্তানের মা। আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনের জন্য বায়না করত। সৌন্দর্য রক্ষার আপোষহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করার জন্য নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না। সেটা জেনেও আপনার সেই বীরাঙ্গনা একটুও পিছুপা হয়নি, কারণ আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনিই খোঁটা দেন, তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের কিন্তু প্রয়োজন হয় না। গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবি করাটা কিন্তু খুবই অযৌক্তিক, তাই নয় কি? একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো পানি। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছা মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খেতে যান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও, বাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট করে খোলা রিকশায় ঘুরতে যান শহরটা। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। কপালে একটু চুমু খান আর তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন আজকে সারাদিন তুমি অনেক কাজ করেছো, থাক আজ আর কাজ করতে হবে না। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার কখনো যুদ্ধক্ষেত্র হয় না, সংসার হয় জান্নাত। তাই নিজের স্ত্রীকে উত্তম জিনিসটা দিয়ে ভালোবাসুন, যেটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কথায় আছে মেয়েরা ছাড়া কোনো সংসারই পরিপূর্ণতা পায় না, কথাটা কিন্তু একদম সত্যি। একজন মেয়ের ছোঁয়া না পাওয়া পর্যন্ত ঘর কখনোই সংসার হয়ে উঠতে পারে না। এই যে যেমন আমার কথা ধর না কেন, যখন আমি বিয়ে হয়ে আমার হাজবেন্ডের কাছে আসি, তখন একটা শুধু ফ্ল্যাট ছিল, 2টা রুম ছিল, একটা ড্রয়িং ডাইনিং ছিল, একটা রান্নাঘর ছিল, যে ঘরে ছিল না কোনো আসবাবপত্র, না ছিল কোনো কাপড় চোপড় রাখার জায়গা, শুধু চারপাশে ইট দেওয়াল দিয়ে করা কয়েকটা ঘর ছিল। না ছিল সেই ঘরে শোবার মতো কোনো ভালো ব্যবস্থা। তারপরে আমি আসলাম, আস্তে আস্তে এই সংসারে যা যা দেখতে পাচ্ছেন সব হলো। এই যে মাঝে মাঝে যখন আমি বাড়িতে চলে যাই, আমার এই সংসারটা যে কি পরিমাণে এলোমেলো হয়ে থাকে, যদি আপনারা আমার পুরানো কোনো ব্লগ দেখে থাকেন হয়তো চোখে পড়তে পারে। আমি অবশ্য আমার ভিডিওতে সবসময় পরিষ্কার পরিপাটি বা গোছানো জিনিসটাই দেখাই, অগোছানো জিনিস কখনোই দেখাই না। কিন্তু তারপরেও আমি যে খুব বেশি গোছানো ব্যাপারটা কিন্তু এইরকম না। যখন বাড়িতে চলে যাই চেষ্টা করি আমার সাধ্যমতো সবকিছু গুছিয়ে রেখে যাওয়ার জন্য, কিন্তু যখন আমি বাড়ি থেকে ফেরত আসি কি বলবো, এই বাসায় পাড়া দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না, এত পরিমাণ এলোমেলো হয়ে থাকে। তারপরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আবার সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেলার জন্য। আমি চেষ্টা করি, আমার মতো আপনারা অনেকেই চেষ্টা করেন, কিন্তু তারপরেও দেখবেন দিন শেষে আমাদের মেয়েদের কাজগুলো না কারো চোখেই পড়ে না। আমার আম্মা একটা কথা বলে, মেয়েরা যতই কাজ করুক না কেন কখনোই কারো নজরে আসে না। এই কথাটা না একদম সত্যি, আমি একদম বিশ্বাস করি। আমি আমার চেষ্টা মতো যথেষ্ট করি, কিন্তু তারপরেও মাঝে মাঝে কারো মন পাই না, তাতে কিছু আসে যায় না, আমি এগুলো নিয়ে রাগ করেও থাকি না। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, যেটা আমি নিজে ভালোবেসে করি। আমাকে কেউ এই কাজগুলোর জন্য কখনোই জোর করে না। আমার হাজবেন্ড কখনোই আমাকে বলে না তোমাকে এই কাজটা করতে হবে। আমি যেটাই করি আমার ইচ্ছা থেকে করি, আমার এটা দায়িত্ব। আমি কারো দাসত্ব পালন করি না, সংসারটা আমার নিজের।
তাই আমার যেখানে ভালো লাগা কাজ করে আমি সেই কাজগুলোই করে ফেলি, যেখানে আমি স্বস্তি বোধ করি সেই কাজগুলো আমি করি। এই যে আমি কিন্তু আমার এই সংসার রেখে বাইরে কোথাও যাওয়ার কথা একদমই চিন্তা করতে পারি না। আমি যখন বাড়িতে যাই আমার একদমই মন বসে না, আমার মনে হয় আমি কখন আমার এই সংসারে ফিরে আসব। যদি এই ঘরটা আমার নিজের না, ভাড়ায় থাকি, কিন্তু ভাড়া থাকা এই ঘরটাও কিন্তু আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। হয়তো দামি কোনো ফার্নিচার নেই বা দামি কোনো আসবাবপত্রও নেই, কিন্তু তারপরেও এটা আমার নিজের, আমি নিজের বলেই মনে করি। অনেকেই বলে যারা ভাড়া থাকে তারা বাড়ি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, কিন্তু আমি বিশ্বাস করি না, আমার যথেষ্টটুকু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। যখন আমি ঢাকায় আসি তখন আমার একটা চিন্তা ছিল, কারণ আমি সবসময় না খুব বেশি গোছালো পরিপাটি এই ধরনের কখনোই ছিলাম না। আমি শুধু চিন্তা করতাম মনে মনে, আল্লাহ আমি এত অপরিষ্কার এত অগোছালো, না জানি যখন আমি ওখানে থাকবো তখন আমার কি অবস্থা হবে। কিন্তু বিশ্বাস করেন, যখন আমি ঢাকা আসি না, যখন আমি আমার ওই বাসাটা দেখি, আমার তখন একদম বিশ্বাস হয়ে যায় যে দুনিয়ায় শুধু আমি একা না, আমার মতো এমন অপরিপাটি অপরিষ্কার অনেক ছিল। শুধু আমি নিজেই নিজেকে দোষ দিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও সেখান থেকে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আমি দেখেছি অন্যের চেয়ে আমি অনেক বেশি ভালো, কিন্তু আমি কখনোই এটা চেষ্টা করিনি অন্যের সাথে আমাকে তুলনা করে আমাকে ভালো হতে হবে। আমাকে আমার জন্য ভালো হতে হবে, আমাকে আমার জন্য ভালো থাকতে হবে। আমি সবসময় এই জিনিসটাই চেষ্টা করেছি এবং এখনো করে যাচ্ছি, এরপরে ভবিষ্যতে আমি সেটাই চেষ্টা করব। কারণ আমার ভালো লাগাটা আমার কাছে, আমার ভালো লাগায় অন্য কেউ অংশীদার সবসময় হতে আসবে না। সবসময় আমার ভালো লাগার অংশীদার মাঝে মাঝে খুঁজে পেলেও আমার খারাপ লাগার সঙ্গী কেউ হবে না। তাই আমি যখন যে কাজটা করি আমি আমার মন থেকে করি। হয়তো কাজটা ভুল হতে পারে, হয়তো কাজটা ঠিক হতে পারে। ঠিক হলেও যেমন আমি নিজেকে বাহবা দিতে পারবো, নিজেকে সাহস দিতে পারবো, ঠিক তেমনি খারাপ হলেও আমার নিজেকে সাহস দিতে হবে, এটা ভেবে যে যেটা আমি করেছিলাম সেটা একান্তই আমার নিজের ইচ্ছাতে আমি করেছিলাম। না আমাকে এই কাজের জন্য কেউ ফোর্স করেছে, না আমাকে এই কাজের জন্য কেউ বাধ্য করেছে। তাই অন্যকে কখনো আমি দোষ দিতে চাই না। আমি সবসময় চেষ্টা করি নিজের জন্য নিজে কিছু করার জন্য, নিজের ভালো লাগার জন্য কিছু করার জন্য। উদ্দেশ্যহীন একটা জীবনকে আমি সফল করতে চাই, আর সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত।